মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ দল এই মুহূর্তে একটা টেস্ট সিরিজের মাঝখানে রয়েছে এবং বাংলাদেশ দল প্রথম টেস্টে খুব একটা ভালো করতে পারেনি। চেন্নাইতে বাংলাদেশ দলের প্রতি যে এক্সপেকটেশনস ছিল সেটা ফুলফিল করতে পারেনি। বাংলাদেশের ব্যাটিং আপ টু দ্য মার্ক ছিল না। অথচ এই দলটা অ্যাওয়েতেই আমরা সবাই জানি যে রাওয়ালপিন্ডিতে টানা 2 টেস্ট জিতে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে। বাংলাদেশের টেস্ট ইতিহাসের বেস্ট রেজাল্ট পাবার পরের যে সিরিজটা পাকিস্তানের পরে ভারতে চিরপ্রতিদ্বন্দ্বী 2 দেশের বিপক্ষে বাংলাদেশের ব্যাক টু ব্যাক সিরিজ, সেখানটায় টিম টাইগার্সের পারফরম্যান্স কেন খারাপ করলো? যারা ভালো করার কথা তাদের অবস্থা কি? কানপুরের উইকেট, কানপুরের কন্ডিশন কেমন হতে পারে পরের টেস্টের ভেন্যু যেহেতু সেটা, 11-এ পরিবর্তনের জায়গায় আসলে কারা কারা আলোচনায় থাকতে পারেন, এইগুলো কোনো কিছু নিয়ে আলোচনায় হচ্ছে না। আলোচনা হচ্ছে আমার 2-3 জন ক্রিকেটারের সাথে ওভার ফোনে কথা হয়েছে টুকটাক। আলোচনা হচ্ছে সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না। পুরো আলোচনা সাকিব কেন্দ্রিক যে সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না। সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না এই আলোচনা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সাকিব আল হাসানকে যে করেই হোক, ইনজুড সাকিব আল হাসানকে যে করেই হোক ফিট দেখানোর, প্রমাণ করার, খেলানোর আপ্রাণ যে চেষ্টা, কোনো না কোনো ভাবে সেই বক্তব্যকেই আসলে গণমাধ্যমে বোঝানোর যে চেষ্টা, এটা অপ্রীতিকর, এটা গ্রহণযোগ্য না, এটা কোনোভাবেই কাম্য না। একজন ক্রিকেটার সে যত বড় ক্রিকেটার হোক, সচিন টেন্ডুলকার হতে পারে, জ্যাক ক্যালিস হতে পারে, অলরাউন্ডারের হিসাব যদি বলি ড্যানিয়েল ভেটরি হতে পারে, রবিচন্দ্রন অশ্বিন হতে পারে, যেই হোক না কেন, সেই ক্রিকেটার যদি ফিটনেস ওয়াইজ আপ টু দ্য মার্ক না থাকে, টিম ম্যানেজমেন্টের অবস্থান সেই ক্রিকেটারের ব্যাপারে খুব স্পষ্ট হবে। সাকিবের ব্যাপারে টিম ম্যানেজমেন্টের বক্তব্য কয়েক রকম। ক্যাপ্টেন শান্ত তিনি বলছেন সাকিব আল হাসান ব্যাটিং এর সময় আঘাত পেয়েছিলেন। নির্বাচক যিনি দলের সাথে গেছেন তিনি বলছেন সাকিব আল হাসান বোলিং এর সাথে সময় আঘাত পেয়েছিলেন, পরে ব্যাটিং এর সময় আঘাত পান। এখন এই যে 2 নাম্বার শান্তর বক্তব্যের থেকে আমরা যতটুকু বুঝতে পারি যে তিনি ব্যাটিং এর কথা উল্লেখ করার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন সাকিব ব্যাটিং এর সময় আঘাত পেয়েছিলেন। যদি তিনি ব্যাটিং এর সময় আঘাত পান আর সাকিব আল হাসান যদি ধারাভাষ্যকারকে বলেন যে বোলিং এ তার অস্বস্তি হচ্ছে ওই স্পিনিং ফিঙ্গারে, তিনি তো বোলিং আগে করেছে, যেহেতু বাংলাদেশ ফিল্ডিং করেছিল, তাই তো হিসাব নিকাশ। তাহলে তো ক্যাপ্টেন এবং নির্বাচকের বক্তব্য মিলে না। কেউ যদি বলেন আগে আঘাত পেয়েছে ব্যাটিং এর সময়, অপরজন যদি বলে যে আগে আঘাত পেয়েছে বোলিং এর সময়, তাহলে তো দুটা মিলে না। এবং সাকিব যেভাবে কমপ্লেইন করেছে তার স্পিনিং ফিঙ্গারের সমস্যা, ফুলে যাওয়া, সেন্স না পাওয়া ব্যাপারে, সেটা তো তার বোলিং এর কারণেই বলেছে। পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় পয়েন্ট যেই ডিসকাশনটা আসলে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে সাকিবের ব্যাপারে টিম ম্যানেজমেন্টের থেকে যখন এই বক্তব্যটা আসে যে সাকিব একজন অলরাউন্ডার, হ্যাঁ, এবং সাকিব যেহেতু একজন অলরাউন্ডার, তিনি মানে ব্যাটিং বোলিং দুটাই তিনি ঠিকঠাক ভাবে পারেন, তাকে আমরা অলরাউন্ডার হিসেবে চিন্তা করি। অলরাউন্ডার হলেও সে যদি ব্যাটিং ভালো করে ব্যাটসম্যান হিসেবে খেলবে, সে যদি বোলিং ভালো করে বোলার হিসেবেও খেলতে পারে। মানে সাকিব আল হাসানের ক্ষেত্রে যেহেতু টিম ম্যানেজমেন্টের ভাবনায় তিনি একজন অলরাউন্ডার, তিনি যদি ব্যাটিং ভালো করে তাহলে ব্যাটার হিসেবে খেলবে, আর বোলিং যদি ভালো করে তাহলে বোলার হিসেবে খেলবে। বোলিং এই তার সমস্যা ব্যাটিং এর থেকে, তার মানে তিনি ব্যাটার হিসেবে খেলবে। এখন সাকিব আল হাসান যদি শুধুমাত্র ব্যাটসম্যান বা ব্যাটার হিসেবে খেলে, তাহলে তো সাকিব আল হাসানের একটু ব্যাটিং পরিসংখ্যানটা আমাদের একটু জানা দরকার। সাকিবের টেস্টের ব্যাটিং এর আমি হিসাবটা দেখার চেষ্টা করছিলাম। সবশেষ আমার কাছে যে 8টা ইনিংসের পরিসংখ্যান রয়েছে, এবং এই 8টা ইনিংস খেলেছেন তিনি গেল 1.5 বছরে, 18 মাসে, গেল 18 মাসে তিনি যে ব্যাট করেছেন, তাতে এক ইনিংসে করেছেন 15, 36, 15, ডু নট ব্যাট 1, 21, 32, 25। এখন এই 18 মাসে সাকিব আল হাসানের কোনো হাফ সেঞ্চুরি নাই। সাকিব আল হাসান যে রানগুলো করেছে সেগুলো আপনারে বললাম, এবং সর্বোচ্চ রান তার হচ্ছে 36 18 মাসের মধ্যে। এই সাকিব আল হাসানকে যদি আমার জোর করে খেলাতেও হয়, বা সাকিব আল হাসানকে খেলাতেই হয়, ব্যাটার সাকিব আল হাসানকে খেলানোর ক্ষেত্রে তার এই পরিসংখ্যান কি আমাদেরকে খুব বেশি সাপোর্ট করে কিনা? আমার কাছে তো করে না। দ্বিতীয় ব্যাপার, আমরা যদি ব্যাটার হিসেবে খেলাই চিন্তা করি বা সেই বক্তব্য দিই, তাহলে তো দলে থাকা অন্য ব্যাটসম্যানদের প্রতি এটা এক ধরনের অবিচার। একজন ক্রিকেটার যেহেতু অলরাউন্ডার, ব্যাটিং পারলেই চলবে,
তাকে আমরা ব্যাটার হিসেবে খেলাতে পারি টাইপের ভাবনায় আমরা আছি, ডিসিশন তো এখনো হয় নাই যদিও। অন্য একজন ক্রিকেটার তিনি শুধুমাত্র সাকিব আল হাসান না দেখে তিনি সুযোগ পাবেন না, আরেকজন শুধুমাত্র সাকিব আল হাসান হবার পরেও গেল 1.5 বছর এরকম বিবর্ণ পারফর্ম করার পরেও সবার সমর্থন পাবেন, এটাও গ্রহণযোগ্য না। আরো একটা প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন সাকিবকে নিয়ে, যে সাকিব আল হাসান আসন্ন সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবেন কি খেলবেন না। এখানটাও ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্টের বক্তব্য আমরা তুলনামূলকভাবে পেয়েছি। এখানটায় শাহরিয়ার নাফিস, যিনি এই মুহূর্তে ইনচার্জ ক্রিকেট অপারেশনস, তাকে জিজ্ঞেস করা হয়েছিল সিকিউরিটি ইস্যুতে যখন প্রশ্নোত্তর চলছিল, তখন তিনি বলেছেন সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা, আমি কিন্তু প্রথম আলোকে কোট করছি, প্রথম আলো এই রিপোর্টটা করেছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক, সাকিব দেশে ফিরলে কি হবে। সেখানটায় শাহরিয়ার নাফিস বলছেন সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন। ওকে, তারপরে তিনি বলেছেন বাংলাদেশ সরকার থেকেও পরিষ্কার বার্তা আছে যে মামলাগুলো হয়েছে সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। 3 উপদেষ্টার কথা বলার পর শাহরিয়ার নাফিস বলেছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও স্পষ্ট বার্তা রয়েছে যে মামলাগুলো হয়েছে সেগুলো থেকে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান খুব স্পষ্টভাবে ব্যক্ত করেছে, চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত ইস্যু যদি না থাকে তাহলে সাকিব আল হাসানের হোম সিরিজ খেলার ক্ষেত্রে তিনি কোনো বাধা দেখেন না। পয়েন্টটা এখানেই। কি বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পরিষ্কার বার্তা যে মামলাগুলো হয়েছে সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। তার মানে কি, কাউকে যদি অন্যায়ভাবে হেনস্থা করা না হয়, মানে আমি ধরে নিলাম সরকারের স্ট্যান্স এটাই, সাকিবের মতো মামলায়, হত্যা মামলায় অন্য যারা এখন পর্যন্ত কট খেয়েছেন, জেলে রয়েছেন, রিমান্ডে রয়েছেন, কারাগারে প্রেরিত, তাদের ক্ষেত্রেও নিশ্চয়ই সরকার কোনো অন্যায় করছে না, তাই তো? যদি সরকার অন্যান্য হত্যা মামলার আসামিদেরকে ধরার পরে জিজ্ঞাসাবাদ, রিমান্ড, কারাগারে প্রেরণ, আইনি প্রসেসে থাকে, তাহলে সাকিব আল হাসান তিনিও একটা হত্যা মামলার আসামি। সত্য মিথ্যাটা পরের হিসাব, আমি আইনি কথা বলছি। তাকেও তো তাহলে এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। এখন যদি কেউ বলে, আমি শাহরিয়ার নাফিসের কথা ধরে নিই, যে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না, তার মানে হচ্ছে সাকিবকে ধরা হবে না, বলা হবে না, ডাকা হবে না, কোনো কিছু করা হবে না, যদি এটাকে আমি সত্য ধরে নেই, এটাই হবে, তাহলে কি অন্যদেরকে অন্যায়ভাবে হেনস্থা করা হচ্ছে? একই সরকার করছে। আবারও বুঝি, মামলাগুলোর ক্ষেত্রে কাউকে সরকারের স্পষ্ট অবস্থান, অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। হত্যা মামলা যেগুলো হয়েছে, অন্য যারা সাকিব, যাদের নাম না, যারা বাংলাদেশের দলের হয়ে খেলেন না, তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, কারাগারে প্রেরণ করা হচ্ছে। সরকার নিশ্চয়ই সেখানটা অন্যায়ভাবে কোনো কিছু করছেন না। অন্যায়ভাবে যদি ওই মামলাগুলোতে সকলকে ডাকা হয়, আলোচনা করা হয়, রিমান্ডে নেওয়া হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, কারাগারে প্রেরণ করা হয়, তাহলে সাকিব আল হাসানের ক্ষেত্রেও তো ওই ন্যায়ের প্রক্রিয়াটা একই প্রক্রিয়া, মামলা তো একই টাইপের। সেটা যদি হয় তাহলে সাকিব আল হাসান কিভাবে বাংলাদেশে এলেই খেলতে পারবেন, এটা একটা প্রশ্ন। আমি জানি না, আবির ভাই মোটামুটি তার জায়গা থেকে বলেছেন, কিন্তু আমার জায়গা থেকে কোনো একটা তাহলে অন্যায়। আর যদি ন্যায় হয়, যে প্রসেসে যা চলছে, তাহলে সাকিব আল হাসানের তো এই ন্যায়ের পথেই যেতে হবে, এই ন্যায়ের প্রসিডিউরের মধ্য দিয়ে সাকিব আল হাসানকে যেতে হবে, এবং সেক্ষেত্রে তাকে আইনের মুখোমুখি হতে হবে। বোঝা গেল? বোঝার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।